বাজেট নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশার কথা জানাতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, বাজেট নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, তাদের প্রত্যাশাগুলো কি কি আসলে? লাইভা, ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের দোরগোড়ায় বাংলাদেশ বলা চলে। কিছুক্ষণের মধ্যেই নিঃসন্দেহে সেই বাজেট 9,38,000 কোটি টাকা যে সেই বাজেট বাংলাদেশের মানুষ দেখবে এবং সেটি নিয়ে সবার যেমন কনসার্ন আছে, বিশেষ করে চট্টগ্রামের যারা ব্যবসায়ী আছেন। আমরা জানি যে চট্টগ্রামের আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশ, তার 95% কাছাকাছি অংশ চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবাহিত হয়। চট্টগ্রামের বিশাল একটি অংশ আছে সমুদ্র বাণিজ্য, একই সঙ্গে শিপ ব্রেকিং, শিপ বিল্ডিং, অসংখ্য ব্যবসা বাণিজ্যের প্রাণ হচ্ছে এই চট্টগ্রাম এবং সে কারণে চট্টগ্রামের ব্যবসায়ীদের একটা বিশেষ দৃষ্টি আসছে এই বাজেটে। যদিও বিশাল আকারের একটা বাজেট, সরকারের রাজনৈতিক অনেক প্রতিশ্রুতি আছে, ইশতেহার বাস্তবায়নের চাপ আছে। সেই চাপগুলো ব্যবসায়ীরা যেন তাদের ব্যবসায়ী বান্ধব হয়, তারা যেন সহনশীল থেকে তাদের অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতিতে তারা যেন সম্পৃক্ত হতে পারেন, সেটি নিয়ে তাদের বড় আগ্রহ আছে। আমি এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছি চট্টগ্রামের ব্যবসায়ীদের প্রাণের সংগঠন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ কার্যালয়ে। সেখানে আছেন এই মুহূর্তে তার অন্যতম শীর্ষ কর্মকর্তা জনাব আমজাদ হোসেন চৌধুরী, তিনি সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স। জনাব চৌধুরী, আপনাকে স্বাগতম আমাদের এই বাজেট পূর্ববর্তী আলোচনায়। আমরা কিছুক্ষণের মধ্যে সেই ঐতিহাসিক বাজেট, বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের কথা বলছি, সেটি আমরা দোরগোড়ায় বলা চলে। আমি যদি বলি শেষ মুহূর্তে কি আশা করছেন এই বাজেট থেকে, কেমন বাজেট চান, আমরা যদি বলি সংক্ষেপে যদি বলতেন শুরুতে আপনার প্রত্যাশাগুলো। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে আমন্ত্রণ এবং সবাইকে সালাম। আমি যে দীর্ঘদিন পরে বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষার পরে একটা গণতান্ত্রিক সরকারের দীর্ঘ বাজেট হতে যাচ্ছে এবং এই বাজেটের মধ্যে আমাদের প্রত্যাশা অনেক। যদিও বাংলাদেশের সীমিত সম্পদের মধ্যে আমাদের যারা আমরা ব্যবসা করি এবং যারা ব্যবসাদের নেতৃত্বে, ব্যবসাদের যারা প্রতিনিধি হিসেবে আছে, আমাদের অবশ্যই আকাঙ্ক্ষা হচ্ছে ব্যবসা বান্ধব একটা পরিবেশ সৃষ্টি হবে এই বাজেটের মধ্যে। যেহেতু দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্যে এই সরকার গঠিত হয়েছে, দীর্ঘ 15 বছর একভাবে গেছে, মাঝখানে প্রায় 2 বছরের মতো অন্যভাবে গেছে, যা মানে কেয়ারটেকারের মাধ্যমে। এইখানে যারা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি চাই আগামী যে বাজেট হবে বাংলাদেশের জনগণ যাতে করে সুন্দর, সমৃদ্ধ, শান্তিতে ব্যবসা করতে পারে এবং বাংলাদেশের আগামী জনগণের জন্য কিছু একটা ভালো বাংলাদেশ রেখে যেতে পারি, আমরা সেই রকমের একটা বাজেট প্রত্যাশা করি। এটি আসলে আপনি খুব সংক্ষেপে কিন্তু একটা বড় কথা বলেছেন, কিন্তু আমি যদি চট্টগ্রামের প্রেক্ষাপটে বলি, চট্টগ্রামের সবচেয়ে বড় একটা আকর্ষণ অথবা চট্টগ্রামের সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর, বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বড় একটি বন্দর। সেই সমুদ্র বন্দরের যে ব্যবসা বাণিজ্যের গতি, সেটি কিন্তু অনেক শ্লথ ছিল। সেটি নিয়ে আপনাদের প্রত্যাশা কেমন আছে? আমি চট্টগ্রামের বাসিন্দা হিসেবে তো আমার এবার একটু আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি চট্টগ্রামের বন্দর, চট্টগ্রামের আল্লাহর রহমতে আমাদের অর্থমন্ত্রীও চট্টগ্রামের, সেই হিসাবে আমাদের প্রত্যাশা অনেক বেশি যাতে করে আমাদের আগামী দিনগুলো, যেমন অর্থমন্ত্রী এক সরকারের অর্থমন্ত্রী, কিন্তু তিনি চট্টগ্রামের বাসিন্দা। আমিও চট্টগ্রামের বাসিন্দা হিসেবে আমার একটা আগ্রহ থাকবে, ওনার প্রতি প্রত্যাশা থাকবে, যেটা হচ্ছে আমাদের মানে আগামী দিনে যে বাজেট হবে, এই বাজেট আমার চট্টগ্রাম প্রাধান্য পাবে, আমাদের চট্টগ্রামের উন্নয়ন হবে এবং যে বন্দর নিয়ে আপনি কথা বলছেন, এই বন্দরের যেন ব্যবহারকারীরা, আমরা যারা বন্দর ইউজার্স আছি, আমরা যেন সহজ শর্তে এবং বন্দরকে সুন্দরভাবে ব্যবহার করে বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম বন্দরে পরিণত করতে পারি, যাতে করে সব জিনিসগুলো আমাদেরকে সহজ করে দিবেন এই বাজেটের মধ্যে। আমি এটা প্রত্যাশা করি আমার চট্টগ্রামের অর্থমন্ত্রীর কাছে, যারা বাংলাদেশের অর্থমন্ত্রী, উনি চট্টগ্রামের সন্তান হিসেবে, আমি চট্টগ্রামের সন্তান হিসেবে তার কাছে প্রত্যাশা অনেক। তিনি চট্টগ্রামের কথা আলাদা করে হয়তো চিন্তা করেন, হয়তো বা গুরুত্ব দেন, কিন্তু তিনি সারা বাংলাদেশের অর্থমন্ত্রী। আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। এই যে আমরা যদি পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলি, সেখানে বলা হচ্ছে প্রায় 9%, 10%-এর কাছাকাছি যে মূল্যস্ফীতি, সেটি কমিয়ে আনার একটা লক্ষ্য রাখা হয়েছে। কিন্তু এছাড়া যে সরকারের অনেকগুলো চাপ আছে, যেমন যে রাজনৈতিক কিছু ইশতেহার, সিদ্ধান্ত বাস্তবায়নের চাপ আছে, সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে ফ্যামিলি কার্ডের মতো জনগুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন অথবা অন্য অনেক কিছু অর্থনৈতিক চাপ আছে, সেটি পুনরুদ্ধার করতে গিয়ে আপনাদের ব্যবসার উপর চাপ পড়বে কিনা? মূল্যস্ফীতি তো অবশ্যই কমাইতে হবে, এটা আপনার সারা বাংলাদেশের জনগণের সহযোগিতা এবং সরকারের
আন্তরিকতা, এই দুইটার উপরে নির্ভর করবে। আমরা তো অবশ্যই সহযোগিতা করব, কারণ মূল্যস্ফীতি না কমলে ব্যবসায়ীর, আমরা যতই ব্যবসা করি, যতই টাকা ইনকাম করি, ওই টাকার তো কোনো গুরুত্ব থাকবে না। মূল্যস্ফীতির কারণে এটার মান কমতে থাকবে। মূল্যস্ফীতিটা একটা বড় অংশ যেটা অর্থনীতির জন্য, এটাকে সরকার অবশ্যই গুরুত্ব দিবেন। আর যে সরকার যেহেতু তার নিজস্ব কিছু এজেন্ডা আছে, নির্বাচনী ইশতেহার আছে, এগুলো বাস্তবায়ন করবে। এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি থাকার কথা, আমার ব্যবসায়ী হিসেবে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এইগুলা করতে গিয়ে যেন কোনো ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমি সবশেষে একটু জানতে চাই, আপনারা সবসময় অর্থমন্ত্রীকে চাপ দেন অথবা বলেন যে করের আওতা বাড়ার ক্ষেত্রে কর নিয়ে ঝামেলায় পড়েন, সেটি নিয়ে আর কি এবার 23% বেশি করের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সংক্ষেপ যদি বলতেন, আমরা শেষ করতে চাই। আপনার করের যে আওতাটা ধরেছে, এই করের আওতাটা অবশ্যই এটা আমার দৃষ্টিতে সঠিক আছে, এটাকে বাস্তবায়ন করতে হবে। এটাকে যদি সঠিক বাস্তবায়ন করে, তাহলে যারা এখন আমরা কর দিচ্ছি তারা এটা মানে হয়রানি থেকে রেহাই পাবো। এটা হচ্ছে আমার একটা কথা। হয়রানি মুক্ত কর ব্যবস্থা, হয়রানি মুক্ত কর ব্যবস্থা এবং করের আওতাটা বাড়লে অনেকে স্বেচ্ছায় কর দিবে, আমার একটা ধারণা এবং আমার একটা বিশ্বাস। জনাব চৌধুরী, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আপনাকেও অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি জনাব আমজাদ হোসেন চৌধুরী। তার সঙ্গে তিনি তার প্রত্যাশার কথা বলেন। নিঃসন্দেহে আমরা কিছুক্ষণের মধ্যেই যে বাজেট শুরু হবে তার কিছু প্রতিফলন নিশ্চয়ই আমরা দেখব। আমরা ভবিষ্যতে অথবা নিকট সময়ের মধ্যে আবারও আপনাদের সঙ্গে বাজেট প্রতিক্রিয়া নিয়ে যুক্ত হব, সেই প্রত্যাশা নিয়ে এখান থেকে স্টুডিওতে ফিরে যাচ্ছি। রিটার্ন আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বাজেট নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশার কথা জানছিলাম। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন শাহনেওয়াজ রিটার্ন, তিনি আমাদের জানাচ্ছিলেন। এবার একটু আমরা রাজশাহীতে যেতে চাই, সেখানেও বাজেট নিয়ে ব্যবসায়ীদের প্রত্যাশার কথা জানাবেন সহকর্মী আহসান হাবিব অপু। একটু জানাবেন যে রাজশাহীর ব্যবসায়ীদের প্রত্যাশা কি আসলে নতুন সরকারের এই নতুন বাজেট নিয়ে? রাজশাহীর মানুষের সাথে বিভিন্ন পর্যায়ের মানুষ, সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা হলো যে কোন পণ্যের দাম কমবে, কোন পণ্যের দাম বাড়বে, এইসবটাই চাহিদা। আর ব্যবসায়ী যেটা হলো, রাজশাহী অবহেলিত এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ছোট ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া রাজশাহীতে আসলে বড় কোনো শিল্প কারখানাও নেই। সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা প্রত্যাশা করছে যে তারা ব্যবসা বান্ধব বাজেট হবে, ব্যবসায়ীদের জন্য ভালো কিছু তথ্য আসবে, এরকম আশা করছে। তবে রাজশাহীর ব্যবসা বাণিজ্য সহ এইসব বিষয়ে কথা বলার জন্য আমরা একটু আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকল। আমরা একটু হিকলের কাছ থেকে এই বিষয়ে জানবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা একটু আপনাদের প্রত্যাশার জায়গাটা, ব্যবসা ক্ষেত্রে বা বাজেটে আসলে আপনাদের প্রত্যাশার জায়গাটা কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার আসার পর থেকে এখন পর্যন্ত এবার একটা নতুন বাজেট তৈরি হচ্ছে এবং এটা প্রথম বাজেট এই সরকারের জন্য। রাজশাহীবাসীর পক্ষ থেকে আমি মনে করি যে রাজশাহী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শস্য ভাণ্ডার। এই কৃষিভিত্তিক এই অঞ্চলে এইখানে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে দিয়ে এই অঞ্চলকে আরো বেশি সমৃদ্ধশালী করা সম্ভব। পাশাপাশি বেকারত্বও কিন্তু অনেক বড় একটি সমস্যা আমাদের এই অঞ্চলের লক্ষ লক্ষ যুবকরা বেকার, শিক্ষিত অশিক্ষিত যুবকরা বেকার হয়ে আছে। কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান যখন আপনি গড়ে তুলবেন, এই সরকারের কাছে আমাদের এই প্রত্যাশা যে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে দিয়ে এখানে অনেকগুলো বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাশাপাশি আমি মনে করি যে এইখানে যেহেতু একটা বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরটা যদি কার্গো বিমানবন্দর এবং আন্তর্জাতিক মানের কার্গো বিমানবন্দর করা যায়, তাহলে সেটা অবশ্যই আমাদের এই কৃষি শিল্প অঞ্চলকে সহযোগিতা করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী একটি ঘোষণা ইতিমধ্যেই দিয়েছেন, রাজশাহীতে যে পদ্মা ব্যারেজ তৈরি হবে, সেই ব্যারেজ তৈরি হওয়ার মধ্যে দিয়ে আমি মনে করি যে ফারাক্কার প্রভাবে যে আমাদের এই অঞ্চলে কৃষি ক্ষেত্রে যে উৎপাদনে যে সমস্যা হচ্ছে, পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে, সেজন্য এইখানে যখন ব্যারেজ তৈরি হবে তখন এইখানে আমরা যদি উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করি, তাহলে আমি মনে করি যে সেই পদ্মা নদীর পানিটা দিয়ে আমাদের এইখানে সেচের সুবিধা হবে এবং এখানে কৃষিতে ব্যাপক সফলতা আসবে বলে আমি মনে করি। তো আমাদের প্রত্যাশা যে এই অঞ্চলে পর্যটন শিল্প আছে, সেই পর্যটন শিল্প বিকাশ করা এবং রুগ্ন ও বন্ধ
রেশম শিল্প রাজশাহীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এই সমস্ত রুগ্ন বন্ধ শিল্প কলকারখানা চালু, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে এগুলো চালু করা হোক। পাশাপাশি কৃষি শিল্প, কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নের মধ্যে দিয়ে আমার বিশ্বাস যে এই অঞ্চলে রাজশাহীর মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। একটা অভিযোগ বা আপনাদের ক্ষোভ শুনতাম আমরা যে রাজশাহীর উন্নয়নে স্থানীয় নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের একটা যে ভূমিকা দরকার সেটা তারা ব্যর্থ হয়েছে বলে বলছেন। এখন এই অবস্থার প্রেক্ষিতে আপনারা কি ভাবছেন, বাজেটে সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা? অবশ্যই এক সময় যারা বিগত সময় যারা ছিল তারা দৃশ্যমান উন্নয়ন করেছে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে অনেক বেশি, যে কারণে দুর্নীতিগ্রস্ত মানে অবস্থায় কোনো জাতি উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। দৃশ্যমান উন্নয়ন আমরা চাই না, আমরা অবশ্যই স্থায়ী এবং টেকসই উন্নয়ন চাই এবং আমাদের আস্থা এবং বিশ্বাস আছে আমাদের এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী, ভূমিমন্ত্রী এবং এখানকার যারা সাংসদ আছেন তারা অবশ্যই রাজশাহীর এই সমস্ত কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ওনারা দাবি তুলবেন পার্লামেন্টে, এটা আমি আশা করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বাজেট প্রসঙ্গে শুনছিলাম রাজশাহীর উন্নয়নের জন্য প্রত্যাশা করলেন এবং সেই সাথে সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে যে আজকে যেহেতু নতুন 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 যেহেতু সরকার অনেক বছর পরে একটি নতুন সরকার বাজেট দিচ্ছে এবং বাজেটটি হবে জনবান্ধব এবং মানুষের সাধারণ মানুষের যেটি প্রত্যাশা যে নিত্য পণ্যের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিবে সেটি প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ। অপু, ধন্যবাদ আপনাকে। বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে এবারে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সোহেল মাহমুদ। সোহেল, আপনি তো সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলেছেন, আসলে এবারের নতুন সরকারের বাজেট নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশাগুলো কি কি, তাদের সাথে কথা বলে আপনি কেমন ধারণা পেলেন? আমি যদি বলি যে খুলনা থেকে সকালে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি খাত নিয়ে যে বাজেট বৃদ্ধির বিষয়ে পড়েছেন, তো এতে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটা ভালো মানে ইতিবাচক ইয়ে দেখেছি তাদের মধ্যে। খুলনা থেকে যুক্ত ছিলেন সোহেল মাহমুদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব।